তো বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম পণ্য। গল্পের লেখক স্নিগ্ধা জাহা। চলো শুরু করা যাক। খেলিছি বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। গানটা বেজে চলেছে বালিশের পাশে রাখা ট্যাবলেটে। মোহিতের প্রিয় গান। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নাচের সাথে প্রকৃতির তার নিজের গান শুনিয়ে যাচ্ছে। কাচের জানলার ভেতর দিয়ে তার নৃত্যধারা দেখা তো যাচ্ছে, কিন্তু ধুন কানে আসছে না। তাই রেকর্ডের গানেই সে মগ্ন হয়ে আছে। সেই গানের সুরকেই মুগ্ধ হয়ে সে বৃষ্টিধারার নাচের সাথে সেট করে যাচ্ছে অপলকে। হঠাৎ বেডসাইড টেবিল ঠক করে আওয়াজে তার চমক ভাঙে। মদিরা ট্যাবলের ওপর চায়ের ট্রে রেখে বেরিয়ে যাচ্ছে। মদিরা আকুল স্বরে ডাক দেয় মোহিতকে। মদিরা পেছন ফিরে ঠান্ডা চোখে একটু দেখে তাকে, তারপর কিছু না বলেই চলে যায়। মোহিতের বুকের ভেতর ছলাৎ ছলাৎ করে ওঠে। আজও আগেকার মতোই মোহময়ী তার তাকানো, তার চলে যাওয়া, নিজের অক্ষম অবস্থাকে কিছুতেই ক্ষমা করতে পারে না। ধীরে ধীরে শরীরের ওপরে অংশ টেনে তুলে চায়ের ট্রে বিছানায় উঠিয়ে নেয়। চা খেয়ে টেবিলে রাখা নিউজ পেপার তুলে চোখের সামনে রাখে, কিন্তু লেখাগুলো ঝাপসা হয়ে যায়। মন অতীতের তরঙ্গায়িত জীবনে ঝাঁপ দেয়। কলেজের প্রথম বছর। স্কুলের বাদানিশীতের গণ্ডি ছড়িয়ে প্রায় যা খুশি তাই করতে পারায় স্বাধীনতায় মন ল্যাগাম ছাড়া। ক্লাসের ফাঁকে ফাঁকে অফ পিরিয়ডের কলেজে ক্যান্টিনে উদ্দাম আড্ডা। সেদিন ক্যান্টিনে শাহরুখ আর সালমানকে নিয়ে তুমুল বিতর্ক সভা বসেছে 5 বন্ধু মিলে। আশেপাশের খেয়াল নেই, হঠাৎ ধড়াম আ ইত্যাদি আওয়াজে সম্মিত ফেরে। তাদের কলেজেরই কয়েকটি মেয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে ক্যান্টিন থেকে বেরোচ্ছিল। তার ছড়ানো পা জড়িয়ে গিয়ে তাদের একজন পপাত ধরণীর তলে হড়বড় করে উঠে দাঁড়ায় সে। মেয়েটির বন্ধুরা ততক্ষণ তাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে। সে সরি বলে মাপ চাওয়ার আগেই তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে। তারাও ক্লাসের দিকে এগোলো। ক্লাসে গিয়ে বসতেই দ্বিতীয় সারিতে মেয়ে 3টিতে নজর পড়ল। তার মানে এরাও তারই ব্যাচমেট। কিন্তু আচার খাওয়া মেয়েটিকে চিনতে পারে না। তখন অপরাধবোধ হতভম্ব হয়ে যাওয়ার জন্য ভালো করে দেখায়নি। ক্লাস শেষে হওয়া মাত্র দরজার পাশে গিয়ে দাঁড়ায়। ওরা বেরোচ্ছে, কাছে গিয়ে বলি সরি, বেশি লাগেনি তো? ওদের মধ্যে একটি মেয়ে চোখ উঠিয়ে শান্তস্বরে বলে ওঠে না। মিষ্টি আওয়াজ এড়িয়ে যাওয়ার সুর। ভালো করে দেখে মেয়েটিকে দেখতে আহামরি কিছু না হলেও এক অদ্ভুত মায়াবী আকর্ষণ তার চোখ দুটোতে। চলে যাচ্ছে মেয়েটি। কারো হাঁটাতেও যে এত সুন্দর নাচের ছন্দ থাকে আজ প্রথম দেখল মোহিত। তার বুকে ঢেউ খুলে গেল। আরে নাম কি ওর? যাক, পরে জেনে নেওয়া যাবে, আজ আর ঘাটানো উচিত নয়। তার বন্ধুরা তাকে ঘিরে ধরল এসে। কিরে এত আপসেট কেন? সে এ বিষয়ে কিছু না বলে শরীর খারাপের অজুহাত বাড়ির রাস্তা ধরে সেদিন এক অদ্ভুত অস্বস্তিতে বাকি সময় কাটায়। পরের দিন কলেজে গিয়ে মেয়েটিকে একা দেখতে পেয়ে সোজা তার কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে বসে। অবাক হলেও নিজের নাম বলতে দ্বিধা করে না মেয়েটি। আমার নাম মদিরা। কিন্তু আপনি এত আগ্রহ কেন নিচ্ছেন বলুন তো? আমার নাম মোহিত। প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল। দুজনের নামের মধ্যে বেশ একটা কানেকশন আছে তাই না? তাই তো দেখছি, মিষ্টি হেসে বলে মদিরা। দুজনের কথা বলতে বলতে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। গল্প করতে করতে তাদের খেয়াল নেই কতখানি সময় কেটে গেছে। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ে। ফার্স্ট পিরিয়ড ওভার হবার সময় গেছে প্রায়। তারা উঠে দাঁড়াতেই মোহিতের বন্ধুরা হৈ হৈ করতে এসে পড়ে। সবাই একই ব্যাচের, তাই তাদের সবার সাথে বন্ধুত্ব হতে দেরি হয় না। এরপর মোহিত তার মদিরা ক্রমশ একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু হয়ে দাঁড়ালো। গতবার এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে না পারায় কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে এই কলেজে ভর্তি হয়ে গেলেন মোহিত। কিন্তু তার ইচ্ছা ট্রিপল আইটিতে সুযোগ পাওয়ার চেষ্টা করা। তার মা বাবার ইচ্ছা তাই। সে এবার কঠোর পরিশ্রম করে তার লক্ষ্য হাসিল করে ফেলল। তাকে অন্য কলেজে যেতে হবে। মদিরাকে আর রোজ সাথে পাবে না।
তবে রোজ দেখা না হলেও থাকবে তো একই শহরে, কেবল কলেজে অন্য হলো, তাই কম হলে তাদের দেখা সাক্ষাৎ বজায় রইল। এতে সম্পর্কের গভীরতা যেন বেড়ে গেল। সময় মতো দুজনের পড়া শেষ হলো। সে এতদিন কখনো মদিরার বাড়ি যায়নি বা তার অ্যাড্রেসও জানতে চায়নি, তাই পারিবারিক ব্যাপারে কিছুই জানে না সে। মদিরাও এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি একবারও। সবসময় তার বাইরের দেখা করে সময় কাটিয়েছে। আলাদা কলেজ হয়েও যাওয়াতে দেখা কমই হতো, তাই যেটুকু সময় পেত নিজেদের গল্পেই মগ্ন থাকতো। সেও অবশ্য তার বাড়িতে যাওয়ার জন্য কখনো বলেনি মদিরাকে। চাকরি পেয়ে এবার সে তাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করে আর তার মা বাবার সাথে কথা বলার ইচ্ছে জানায়। এর মধ্যে সে নিজের বাবা মার সাথে এ ব্যাপারে কথা বলে নিয়েছে। তার দুই পরিবারের দেখা সাক্ষাৎ করতে চান। তারা মদিরাকে এখনো দেখেননি, একেবারে ফর্মালিটি করেই দেখতে চান। এমনিতে ছেলের পছন্দ তাদের কোনো আপত্তিই নেই। মোহিত তাদের একমাত্র ছেলে। মদিরাকে একথা জানাতে সে কেমন ফ্যাকাশে হয়ে গেল। এমন দিনের সম্মুখীন হতে হবে এটা ভাবার চেষ্টা করিনি হয়তো কোনোদিন। কেবল মোহিতের ভালোবাসার স্রোতে ভেসে থাকত সে। আজ কেঁপে ওঠে তার কথায়, কিন্তু নিজেকে শক্ত করে কঠোর বাস্তবকে মেনে নেব বলে মোহিতকে সব কথা খুলে বলা উচিত মনে করে। মদিরা এক যৌনকর্মীর মেয়ে। তার মা অসুস্থ এবং শয্যাশায়ী। এখন জাগৃতি নামে এক স্ত্রী সদনে তার আস্তানা। বাবার পরিচয় নেই। তার যখন ৬-৭ বছর বয়স, তখন তার অসুস্থ মা তাদের মতো আরও কিছু অসহায় রেড লাইট এরিয়া থেকে উদ্ধার করে নিয়ে আসে দিশারির এনজিওর কিছু কর্মী। জাগৃতি দিশারির পরিচালিত এক প্রতিষ্ঠান। মদিরার মতো পড়াশোনায় আগ্রহী যারা, তাদের প্রতি এই প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা থাকে। তাদের সাহায্যে আজ মদিরার কলেজ পড়ার সৌভাগ্য হয়েছে। এই সত্য কিছুক্ষণের জন্য মোহিতের বোধবুদ্ধিকে শূন্য করে দেয়। মোহিতের খুব ভালো করে জানে যে তার মা বাবা মার কিছুতেই একথা বরদাস্ত করতে পারে না। তাদের একমাত্র ছেলে, এ সম্বন্ধ মেনে নেওয়ায় তাদের পক্ষ সম্ভব নয়। মদিরা মুখ নিচু করে বসে আছে, তার দু চোখ ধরে শ্রাবণের ধারা। শরীর কেঁপে কেঁপে উঠছে। এখন মোহিতকে ডিসিশন নিতে হবে। মা বাবা এখনো সক্ষম, তাদের আর্থিক স্থিতিও মন্দ নয়। তাদের থেকে কিছুদিন দূর চলে গেলে তাদের কষ্ট পাবে ঠিকই, কিন্তু অথই জলে পড়বেন না। তাছাড়া সে তাদের খবর রাখবে, কিন্তু এখনও এই পরিস্থিতিতে মদিরা সে ছাড়া আর কেউ নেই। সে মদিরার দুহাত জড়িয়ে তাকে শান্ত করে পরের দিন চিঠিতে সব কিছু মা বাবাকে জানিয়ে মোহিত বাড়ি ছাড়ে। তার আশা একদিন মা বাবা মদিরাকে ঠিক মেনে নেবে। তাছাড়া একমাত্র ছেলেকে ছেড়ে থাকতে পারবেন না বেশি দিন। তার নতুন চাকরিতে পোস্টিং দিয়েও গুড়গাঁওয়ে মদিরাকে মন্দিরে গিয়ে বন্ধুদের সাহায্যে বিয়ে করে। তারপর বিয়ে রেজিস্ট্রিও করে নেয়। এতে দিশারির পক্ষ থেকে আন্তরিক সাহায্য পায়। তারা মদিরার অসুস্থ মায়ের দেখাশোনা চালিয়ে যাবে কথা দেয় এবং তার জন্য কোনো চিন্তা করতে বারণ করে। মদিরা নিশ্চিত হয়ে মোহিতের সাথে তার চাকরির জায়গায় রওনা হয়। সেখানে দিনে খুশির পাখা মেলে উঠতে থাকে। এর মধ্যে তার বন্ধু রতনেশ্বর ট্রান্সফার গুড়গাঁওয়ে হয়। সেও তাদের কাছাকাছি থাকতে শুরু করে। সে মদিরাকে খুব ভালো বন্ধু করে নেয়। এখনও বিয়ে করেনি সে, তাই তার ছুটির দিনের খাওয়া দাওয়াটাও মোহিতের সাথেই হয়। আর কলেজের দিনগুলো মোহিতের জমিয়ে আড্ডা দেয়। ছুটির দিনও কাটে তাদের। সেদিন ক্রমাগত বৃষ্টির তৃতীয় দিন। রাস্তাঘাট প্রায় জলমগ্ন। মদিরা আবদার করে, আজ আর অফিসে যেও না তো, আজ অলসভাবে কেবল আমি আর তুমি গল্প করে কাটাবো। মোহিতের একটু আদর করে বলে, ঘণ্টাখানেকের একটা ইম্প্যাক্ট মিটিং আছে, সেটা করেই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। বলেই তৈরি হয়ে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। অফিসের প্রায় কাছাকাছি পৌঁছতে তার বাইক পেছনের রাস্তায় স্কিড হয়ে যায়। সে ছিটকে মাটিতে পড়ে আর বাইক উল্টে পড়ে ঠিক তার দু পায়ের ওপর। আশেপাশের লোকজনের ছুটে এসে বাইক ওঠায়। সে কিন্তু দাঁড়াতে পারে না কিছুতে। অফিসের তরফ থেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। প্রায় 1 মাস সেখানে থাকতে হয়। এর মধ্যে রত্নেশ তার আর মদিরার খুব খেয়াল রাখে। রত্নেশ তার মা বাবাকে তার অবস্থার কথা ফোন করে জানায়।
তারা তীব্র অভিমান এই বিপদেও একমাত্র ছেলেকে শুধুমাত্র দেখা করার জন্য আসতে রাজি হন না। অভিমান কখনো কখনো অত্যন্ত আপনাকে বড় করে দেয়। এই ঘটনার পর মদিরার প্রতি তাদের বিতৃষ্ণ আর বেড়ে যায়। মোহিতের এই দুর্গতির জন্য মদিরাকে দায়ী করে তারা। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরে মোহিত। শরীরের নিচের অংশ তার এখনো সম্পূর্ণ অবশ, ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। মদিরা কেমন চুপ হয়ে গেছে। সে কম্পিউটার সায়েন্স এমএসসি করেছে। তার মোহিতের অফিসেই তার চাকরি হয়েছে। বেশ কিছুদিন কেটে গেছে এর। তার শরীরে অবস্থার কোনো পরিবর্তন নেই। রত্নেশ যথাসাধ্য তাদের খেয়াল রেখে যাচ্ছে। কৃতজ্ঞ সে রত্নেশের কাছে। মোহিতের আকুল ডাক সে অবহেলা করে নিজেকে আর সামলাতে পারে না মদিরা। রান্নাঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। মেঝেতে ধপ করে বসে পড়ে। দুহাত দিয়ে মুখ ঢাকে। মনে পড়ে যায় তার সেই ছোটবেলার কথা। সারাদিন আলুথালু হয়ে থাকলেও সন্ধ্যাবেলা থেকে মা সুন্দর করে সাজতে বসাতো। মাথায় ফুলের মালা জড়িয়ে কি সুন্দর লাগতো মাকে। মায়ের খুব কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়াতো সে। কি মিষ্টি একটা গন্ধ মায়ের গায়ে। কিন্তু বেশিক্ষণ থাকতে পেত না। একটি দুষ্টু মাসি এসে জোর করে টেনে নিয়ে যেতে অন্য ঘরে। সেখানে তার মতো আরও কয়েকজন বাচ্চা থাকতো। কেউ কাঁদতো, কেউ বা গুমোর মুখে চুপ করে বসে থাকতো। তাদেরকে ঢুকিয়ে দরজা বাইরের থেকে বন্ধ করে দেওয়া হতো। রাত্রে একজন এসে খাবার নিয়ে যেত আর বলে যেত, খেয়ে সবাই শুয়ে পড়ো। এই মাই আমাদের দুপুরবেলা নিজের কোলে বসিয়ে গল্প শোনাতে শোনাতে খাইয়ে দিত। কত আদর করতো রাত্রে। তুমি কাছে কেন থাকো না মা? জিজ্ঞাসা করলে মা কিছু না বলে কেঁদে ফেলতো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। গাইতে গাইতে পিঠে মাথায় হাত বুলিয়ে দিত। খুব ভালো লাগতো, কিন্তু একটু গাইতে গাইতে মায়ের পেট ব্যথা শুরু হয়ে যেত আর বালিশের ওপর পেট চাপা দিয়ে শুয়ে ছটফট করতো। আমি মাথায় হাত বুলিয়ে ব্যথা কমাবার চেষ্টা করতাম। তখন আমার বয়স প্রায় 6 বছর হবে। আমার বয়সী যে কটা মেয়ে ছিল তাদের টেনে নিয়ে নিচের নাচ করা, গান শেখানোর চেষ্টা চলতো। একটু ভুল হলেও মার পড়তো। মায়ের পেটে ব্যথা দিন দিন বাড়তেই থাকে, কিন্তু কোনো চিকিৎসাই হয় না। ঠিক সেই সময় একদিন দিশারির কর্মীর অসুস্থ যৌনকর্মীর চিকিৎসার জন্য দেবদূতের মতো এসে হাজির হন। মা এবং আরও কয়েকজনের কান্নাকাটিতে ব্যথিত হয়ে দুরারোগ্য রোগের বাহানায় তাদের সেখান থেকে উদ্ধার করে। তবে তার মতো ছোটদের জড়িয়ে আনতো তাদের। অনেক কাঠগড় পোড়াতে হতো। জাকৃতিতে এসে চিকিৎসা চালায় মায়ের শরীরে একটু সুস্থ হয়ে। মা এবং বাকিদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হতো। বাচ্চারা স্কুলে ভর্তি হয়। সবার মধ্যে সেও ব্রিলিয়ান্ট রেজাল্ট করে কলেজের পর্যন্ত এগিয়ে যায়। তার ইচ্ছা ছিল পাস করে চাকরি করবে, আর সেই টাকা জাগৃতির ফান্ডে দিতে থাকবে যেন তার মতো অন্যদের পড়াশোনার সাহায্যের জন্য। দিশারি আর জাগৃতি দান সে কখনোই ভুলবে না। কিন্তু কলেজের মোহিত তার জীবনে এসে সব ওলটপালট করে দিল। আর আগে বিয়ে করার কথা সে স্বপ্নেও ভাবেনি। মোহিত তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। আর এখনও সে মোহিত নিজেই নিজেকে তার থেকে দূর করে নেওয়ার জন্য দায়ী। মোহিতের ইঙ্গিত আর প্রশ্রয়ের আজ রত্নেশ তার এত কাছে আসতে পেরেছে। মদিরা মানছে এই বিপদে রত্নেশ তার জন্য উপকার করেছে, তা ভোলার নয়। কিন্তু তাই বলে না না, এর জন্য রত্নেশকে নয়, মোহিতকে কখনো ক্ষমা করতে পারবেন না সে। আর এ তো ভালোবাসা, সে কি করে এত তুচ্ছ করতে পারবে আজও? আর অতীতের কালো ছায়াকে পরোয়া না করে নিজের মা বাবার সাথে সম্পর্ক কাটাতে পিছুপা হয়নি যে মোহিত। আজ কি করে সে এত বদল গেল, তাকে চিনতে এত ভুল করেছিল মোহিত সেদিন ছুটির দিন। আজ দুপুরে মদিরা নিজের হাতে মোহিতকে খাইয়ে দিচ্ছে। অন্যদিন তার সময় থাকে না। মোহিতকে দেখাশোনা করার জন্য একজন আয়া রেখে দিয়েছে, তাদের অফিসের পিয়নের বউ। সকালে আসে আর মদিরা অফিস থেকে ফিরলে চলে যায়। মায়ের মতো সেবা যত্ন করে মোহিতের। খেতে খেতে হঠাৎ মদিরার হাত শক্ত করে জড়িয়ে ধরে মোহিত। কেন কেন, তুমি আমায় থেকে এমন পালিয়ে পালিয়ে থাকছো কেন? তুমি কি আর আমায় একটুও ভালোবাসো না? মদিরার শরীরে শক্ত হয়ে ওঠে, ঠোঁটের ওপর দাঁত চেপে বসে। মোহিত কাতর হয়ে বলে, কি অপরাধ করেছি বলো? তোমরাও তো শখ সাধ আছে। আমি সারা জীবনের মতো অক্ষম হয়ে পড়েছি। তোমার কোনো আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে পারবো না কোনোদিন। শুধু সেই জন্য ডার্লিং, শুধু সেই জন্য কেন বোঝো না? তোমার প্রতি আমার
অত্যাধিক ভালোবাসায় আমাকে তোমার জন্য রত্নেশকে তোমার কাছে পাঠাতে বাধ্য করেছে। তোমার শূন্য জীবন আমি সহ্য করতে পারছিলাম না। মদিরার কান্নায় জড়িয়ে যাওয়া গলার আওয়াজ শোনা যায়। আমি যদি বলি তুমি আমার অতীতকে ক্ষমা করোনি, তাই আমার ইচ্ছা অনিচ্ছার কাছে একেবারে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করুনি। আমার অতীতের কালো ছায়া নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলে। ভেবেছিলাম আমি তো আর সেই জন্যেই এত সহজে সে মাপকাঠিতে আমাকে ভেবেছিলে। আমার প্রতি কেবল তোমার অসীম ভালোবাসা নয়, তোমার নিজেকে ভবিষ্যতের সুরক্ষার জন্য তুমি আমার পণ্য হিসেবে মেনে রেখেছিলে। মোহিতের হাত থেকে মদিরার হাত খুলে পড়ে যায়। সে স্তব্ধ হয়ে মদিরার কান্নায় ভেঙে চুরে যেতে থাকে। মুখের দিকে সে তাকিয়ে থাকে। তো এই ছিল গল্প। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।